Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 8. আজকের এই ভাইটাল ভিডিওটা কি সেটা হলো সেন্টেন্স। আমরা এই সেন্টেন্স আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওয়ার্ড পর্যন্ত, সেখানে ক্লাস দিয়েছিলাম 7, কিন্তু আজকে আমি বলবো ক্লাস 8 এর জন্য, অর্থাৎ 8 এ যারা পড়ো তাদের কিন্তু দুটো সামেটিভ পরীক্ষা হয়ে গেছে। আমরা এই ইংলিশ বিষয়ে যে সমস্যাগুলো এসে থাকে সেই সমস্যাগুলো আজকে সমাধান করব একটা মাত্র ভিডিওর মধ্যে দিয়ে। তাই আমি বলবো যারা ক্লাস 8-এ পড়ো তারা গুরুত্ব সহকারে এই ভিডিওটা দেখবে, আর এই ভিডিওটা দেখলে সারা জীবনে এই সেন্টেন্স গঠন অর্থাৎ সেন্টেন্সটা কি, কিভাবে তৈরি করা যায় এটা নিয়ে কিন্তু আর কোনো রকম কনফিউশন থাকবে না। তাই এই কনফিউশনটাকে দূর করার জন্য কিন্তু আজকের এই ভিডিও। আমাদের সেকেন্ড সামেটিভ হয়ে গেছে, অর্থাৎ দুটো সামেটিভ আমাদের হয়ে গেছে। আমাদের কিন্তু আর একটাই সামেটিভ আছে, এর মধ্যে থেকে কিন্তু আমাদের ইংলিশ সাবজেক্টের মধ্যে এসে যাবে এই সেন্টেন্স গঠন, অর্থাৎ সেন্টেন্সের প্যাটার্নটাকে যদি ঠিকঠাক না জানতে পারি তাহলে কিন্তু আমাদের ইংরাজি পড়াটাই বৃথা হয়ে যাবে। তাই আমরা বলবো আমরা অত সহজে এই পড়াশোনাটাকে বৃথা করতে দেব না, অর্থাৎ এই ইংরাজি সাবজেক্টের সম্পর্কে যে ভীতি, সেই ভীতিটা কিন্তু আজকেই দূর হয়ে যাবে। যে সেন্টেন্স গঠন করতে পারছি না, এই সেন্টেন্স গঠন করতে গেলে কি লাগবে সেটা জানতে পাচ্ছি না, এইটাই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আজকে টপিকই দিয়েছি সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটা কিভাবে তৈরি হয়। এই সেন্টেন্সটা তৈরি করতে গেলে কি করতে হবে, আগের ভিডিওতে যেমন মজাদারভাবে তোমাদের বলেছিলাম, অর্থাৎ ক্লাস 7-দের বলেছিলাম, আমি বলবো আজকেও 7-রা যদি থেকে থাকো অবশ্যই বসে যাবে, কিন্তু তার বসার আগে কিন্তু একটু মাথায় রাখতে হবে আমাদের কিন্তু এটা সেন্টেন্স, আগের কিন্তু ওয়ার্ড নয়। আমরা ওয়ার্ড প্যাটার্ন অর্থাৎ ওয়ার্ডটা কিভাবে তৈরি হয় সেটা কিন্তু জেনেছি। আজ কিন্তু কিভাবে জানবো যে সেন্টেন্সটা গঠন করা যায় কিভাবে, তার আগেই কিন্তু আমি বলবো আমাদের কিন্তু থার্ড সামেটিভ কিন্তু খুব কাছেই, অর্থাৎ এই অকেশন, আমাদের যে অকেশন সামনে আর মাত্র কটা দিন বাকি, হাতে গোনা 7 দিনও নেই। এই 7 দিনের পরেই কিন্তু আমাদের অকেশন শুরু হয়ে যাবে। এই 7 দিনের মধ্যেই কিন্তু আমাদের এই সমস্যাটাকে সলভ করে নিতে হবে। এই যদি সলভটা আগে করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এই সেন্টেন্স প্যাটার্ন নিয়ে কোনো অসুবিধা থাকবে না, ইংরেজি সাবজেক্ট নিয়েও কিন্তু কোনো রকম অসুবিধা থাকবে না। সেই অসুবিধাটাই আজকে দূর করব। তো দেখো আমি এখানে লিখেছি, টপিক দিয়ে লিখেছি, 3টে স্টার দিয়েছি সেন্টেন্স। At first we learn what is sentence. A sentence is a group of words that gives us a complete sense, that is sentence. তাহলে দেখো আমরা সেন্টেন্স কাকে বলে সেটা একটু জেনে নিয়েছি, তার সত্ত্বেও আমি এই সেন্টেন্স কাকে বলে অর্থাৎ ডেফিনিশন যদি আমরা ভালো করে জানি, অর ডিফাইন সেন্টেন্স আর হোয়াট ইজ সেন্টেন্স যদি বলে তাহলে আমরা এটাই বলবো। কোনটা বলবো? সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ words that gives us a complete sense, that is sentence. For example, I go to school, I eat rice, এটা সেন্টেন্স। তাহলে এরই একটা বাংলা ভাবে একটু পাশাপাশি বলে দিতে হবে যে আমরা যদি এর পাশে একটুখানি বাংলাটা যদি জেনে নিই, অর্থাৎ সেন্টেন্স বা বাক্য কাকে বলে, তাহলে কিন্তু খুব সহজে যে একদম কমপ্লিটলি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাই আমি বলবো যে যখন কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করবে তখনই সেটা সেন্টেন্স বা বাক্য হবে। যেমন আমি বিদ্যালয়ে যাই, আমি কলম দিয়ে লিখি, এই রকম ধরনের উদাহরণের মধ্যে দিয়ে কিন্তু আমরা যারা 8-এ পড়ি তারা অবশ্যই কিন্তু ভালো করে জেনে নেব যে সেন্টেন্স গঠন করতে গেলে কেমনভাবে গঠন করতে হবে, কি না হলে সেই সেন্টেন্স হবে না সেটাও কিন্তু জানতে হবে। আর এই ফিচার্স অফ সেন্টেন্স, এই সেন্টেন্সের কতগুলো ফিচার্স থাকে, সেই ফিচার্সগুলো কিন্তু যদি আমরা প্রথম থেকে জেনে নিই তাহলে কিন্তু ক্লাস 9-এ উঠে আমাদের কোনো রকম সমস্যা আসবে না। আমরা এই ক্লাসে অর্থাৎ 8-এ থাকতে থাকতে কিন্তু এই সেন্টেন্সের সমস্যাটা দূর করে ফেলবো। আর যারা 7-এ পড়ো তারা তো জেনেই গেছো যে আমাদের পরের বারে কিন্তু সেন্টেন্স গঠন আসছে, কিন্তু তার আগেই বলবো তারাও যদি একটুখানি দেখে নাও তাহলে কিন্তু যারা ট্যালেন্টেড তারা কিন্তু খুব সহজেই আজকে সেন্টেন্সটা বুঝে যাবে, ওয়ার্ডের পাশাপাশি সেন্টেন্সও জানা হয়ে যাবে। আর তার চেয়ে উঁচু যারা আছো তাদের যদি কারো কোনো রকম কনফিউশন থাকে যে সেন্টেন্স আমরা জানি, আমরা ক্লাস 9-এ পড়ি, 10-এ পড়ি, কিন্তু এই 9-এ বা 10-এ পড়ি বা মাধ্যমিক পরীক্ষা দেবো সেটা বড় কথা নয়। বড় কথা যে শেখার কিন্তু কোনো নির্দিষ্ট বয়স নেই বা শেখার ক্ষেত্রে কোনো লজ্জা নেই যে আমরা এখন 9-এ পড়ছি, আমরা এখন সেন্টেন্স শিখবো, তো আমি অনেক আগে শিখে গেছি। হ্যাঁ, দেখবি যে ওর মধ্যে অন্তত 1% হলেও কিন্তু সেন্টেন্সটা কি এখনো তাদের সেই সম্পর্কে ধারণাটা আসেনি। অর্থাৎ সেন্টেন্স সম্পর্কে ধারণা না আসলে পরে তারা মাধ্যমিকে অ্যাপিয়ার হবে কি করে? অর্থাৎ মাধ্যমিকে সমস্তটাই কিন্তু একটা অন্য ধরনের পরীক্ষা, একটা বোর্ডের পরীক্ষা। সেখানে এক্সামিনার যারা থাকবেন তারা কিন্তু কঠোরভাবে গার্ড দেবেন এবং আমরা পাশের থেকে বন্ধুদের কাছে লিখে বা জেনে লেখার কোনো পরিস্থিতি কিন্তু থাকবে না। তাই আমি তাদেরও বলবো যে এই সেন্টেন্সটা একটুখানি দেখে নিতে, যে সেন্টেন্স গঠনটা অন্তত শিখি, তাহলে তার পরে যে কি লাগবে কি হবে সেটা আমরা
পরে জানবো, তাই আমি বলবো যে তারাও কিন্তু এই ভিডিওটা দেখবে। তাহলে চলো, অনেক কথা বলেছি, যে অনেক কথার মধ্যেও কিন্তু কিছু জ্ঞানের কথা আছেই, তাই আমি বলবো যে এই কথাগুলো বলার দরকার আছে যারা জানো না তাদের পক্ষে। যারা জানো তারা তো ভাবছে যে এটা আমার বলার দরকার নেই, কিন্তু তার সাথে আমি বলবো তারাও একটু মনে করিয়ে দিই, অর্থাৎ সেই লক্ষ্মীর পাঁচালির মতো না পড়লেই ভুলে যায়। তা যে আমরা যদি না পড়ি না জানি তাহলে কিন্তু ওই সেন্টেন্সটা কাকে বলে সেটাও ভুলে যাবো, সেন্টেন্সের প্যাটার্নটা কি সেটাও ভুলে যাবো। তাহলে চলো শুরু করি। দেখো, প্রথমেই আমি লিখবো যে হোয়াট ইজ সেন্টেন্স। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটা কি এটা প্রথমেই লিখবো, যে সেন্টেন্সটা কাকে বলে। সেন্টেন্স, গিভ এক্সাম্পল, যদি এখানে সঙ্গে আর একটা লিখে দিই যে গিভ এক্সাম্পল, একটা এক্সাম্পলও দিতে হবে। তাহলে দেখো আমরা লিখবো যে কিরকম ভাবে লিখবো, অ্যান্সারটা এইভাবে লিখে নেবো যে কি না, এ সেন্টেন্স ইজ এ গ্রুপ of words that gives us a complete sense, that is sentence. তাহলে দেখো, সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস আস এ কমপ্লিট সেন্স। তাহলে সেন্টেন্সটা তাকেই বলে যখন নাকি কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করবে, তখনই আমরা এই সেন্টেন্স বলবো। এক্সাম্পল দিয়ে দিই একটা, এক্সাম্পলটা হবে যে দেখো এক্সাম্পল 1 এ দিলাম রোজ ইজ রেড। 2 নম্বর উদাহরণ দেখো, আই গো টু স্কুল বাই বাস। এই দুটোই সেন্টেন্স। কেননা এই দেখো এই দুটো সেন্টেন্স গেল যে যখন কতগুলি, আমি বলেছি যে বাংলা একটু বলে দিই, যখন কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণ রূপে অর্থটা প্রকাশ করবে তখনই সেটা সেন্টেন্স হয়ে গেল। আর যদি এই সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ না করে তাহলে কিন্তু সেন্টেন্স হবে না। সেটাও কিন্তু তোমাদের দেখাবো কেমন ভাবে, এই দুটো সেন্টেন্সের মধ্যে দিয়ে দেখাবো যে তখন এটা সেন্টেন্সটা হচ্ছে না কেন। তা আমরা এই সেন্টেন্সটা গঠন করলাম যে কমপ্লিট সেন্স দিচ্ছে। এবার দেখো, যদি এটাকে আমরা এখনই দেখিয়ে দিই তাহলে সবচেয়ে সুবিধা হবে, যে এটা সেন্টেন্স হবে না তখন। দেখো এটার থেকে যদি আমরা এরকম করি যে ইজ রেড রোজ, দেখো এই ইজ ইট ইজ রেড রোজ, এটা কিন্তু সেন্টেন্স হচ্ছে না। দেখো কারণ কি, এর দেখো ইজ মানে হয়, আর রেড মানে লাল, আর রোজ মানে গোলাপ, এটা আমরা সবাই জানি। যে কিন্তু এর প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু অর্থ প্রকাশ করছে, কিন্তু কি প্রকাশ করছে না, অর্থগুলোর সমষ্টি যখন একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। তাহলে যখন এই ওয়ার্ডগুলো অর্থ প্রকাশ করছে কিন্তু সেন্টেন্সের গঠন হচ্ছে না বা এর অর্থ প্রকাশ করছে না, তখন কিন্তু এটা সেন্টেন্স হবে না। এবার দেখো, এর পাশাপাশি যখনই আমরা এটাকে যদি লিখি যে টু স্কুল বাই বাস আই, দেখো এই টু স্কুল আই বাই বাস, তাহলে দেখো এখানে এই প্রত্যেকটারই কিন্তু এর মানে রয়েছে। তাহলে টু স্কুল বাই বাস আই, এটা কিন্তু সম্পূর্ণ অর্থ, প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু অর্থ প্রকাশ করছে, কিন্তু এরা কখনোই কিন্তু কি প্রকাশ করেনি কিন্তু সেন্টেন্স গঠনে কিন্তু প্রকাশ করেনি। কেননা এটাও কিন্তু প্রকাশ করেনি, আমরা দেখতেই পাচ্ছি। তাহলে দেখো, এটা যখন এই অর্থ প্রকাশ করলো না তখন কি হলো, তখন কিন্তু এটা সেন্টেন্স হলো না। সেন্টেন্স তখনই হবে যখন নাকি এটাকে সঠিকভাবে সাজাবো। তাহলে দেখো, এটাকে আমি সঠিকভাবে সাজানো ছিল তাই এটা সেন্টেন্স বলেছি, আবার এটা সঠিকভাবে সাজানো নেই বলে এটা সেন্টেন্স বলতে পারছি না, কারণ এই গ্রুপ অফ ওয়ার্ডস গুলো কিন্তু কমপ্লিট সেন্স আমাদেরকে দিচ্ছে না। সো ইট ইজ নট এ সেন্টেন্স when this group of words gives us a complete sense, that is I go to school, এটা কিন্তু তখন সেন্টেন্স হচ্ছে, এটা পুরোটা সেন্টেন্স হচ্ছে। দেখো আবার দেখো, রোজ ইজ রেড, এটা কিন্তু অর্থ প্রকাশ করছে না, সো
it is not a sentence when a group of words gives us a complete sense, that is a sentence. So Rose is red is a sentence. তাহলে আমরা এই সেন্টেন্সটা বুঝেছি যে কি বলে পরে সেন্টেন্স হয়, কিন্তু আমরা এখনো কয়েকটা জিনিস জানিনি, যে জিনিসটা না জানলে কিন্তু আমরা সেন্টেন্স বলতেই পারবো না। দেখো সেন্টেন্স গঠন হবে এটা। দেখো আমি যদি এইটাকে নিয়ে আসি, যদি আমরা এরকম দিই যে রোজ ইজ রেড, এটা সেন্টেন্স তো? হ্যাঁ সেন্টেন্স, কেননা আমি এখান থেকেই জেনে গেছি যে এটা সেন্টেন্স। কিন্তু দেখো এই সেন্টেন্সের কি থাকে আমি জানি, অর্থাৎ আমরা জানি যে এভরি সেন্টেন্স হ্যাজ টু পার্টস, ওয়ান পার্ট ইজ সাবজেক্ট অ্যান্ড অ্যানাদার পার্ট ইজ প্রেডিকেট। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে কটা পার্ট থাকবে? দুটো পার্ট থাকে, দুটো পার্ট ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হবে না। তাহলে কি রোজ ইজ রেড এর মধ্যে দুটো পার্ট অবশ্যই রয়েছে। দেখো কি সুন্দর, দেখো রোজ হচ্ছে দেখো সাবজেক্ট আর ইজ রেড এটা প্রেডিকেট পার্ট, অর্থাৎ কাকে উদ্দেশ্য করে বলছি? রোজকে। আর রোজকে কি সামথিং ইজ সেড অ্যাবাউট সাবজেক্ট, তাহলে রোজ এখানে কি হলো? সাবজেক্ট, এটা সাবজেক্ট হলো আর এটা প্রেডিকেট পার্ট। বিকজ তাহলে কাকে উদ্দেশ্য করে বলছি? সামথিং ইজ সেড রোজ, তাহলে সামথিং ইজ সেড অ্যাবাউট রোজ, দ্যাট ইজ প্রেডিকেট। তাহলে সো রোজ ইজ রেড, এটা তাহলে রোজ হচ্ছে সাবজেক্ট আর এই ইজ রেড প্রেডিকেট পার্ট। তাহলে আমরা সেন্টেন্সের দুটো পার্ট এটা বুঝেছি। আমরা দেখো কি না হলে আমরা সেই সেন্টেন্সটা গঠন করতে পারবো না, অর্থাৎ এমন একটা জিনিস আমরা ওয়ার্ডের ক্ষেত্রে দেখেছিলাম যে এমন একটা জিনিস আমরা কেউ জানতামই না, অনেকেই জানতাম না যে এই ওয়ার্ডের মধ্যে এই জিনিসটা না থাকলে কিন্তু সেটা ওয়ার্ড হবে না। ঠিক সেন্টেন্সের মধ্যেও কিন্তু এমন একটা জিনিস থাকবে যে জিনিসটা না থাকলে কিন্তু সেটা সেন্টেন্স হবে না। সেই জিনিসটা কি? তাহলে দেখো ওই সেই জিনিসটাই হচ্ছে এখানটা। দেখো এই প্রেডিকেট পার্টের মধ্যে একটা কিন্তু কি থাকতে হবে? একটা ভার্ব থাকতে হবে, এই যে ভার্ব, এই ইজ হচ্ছে ভার্ব। তাহলে দেখো এখানে যদি মনে হলো যে এটা ইজ ভার্ব, তাহলে এটা ইজ ভার্ব কি? ভার্ব টু বি, এটা আমরা ভার্ব টু বি, আর এটাই রয়েছে কি? আই গো টু স্কুল। তাহলে এটাও লিখে দিই পাশে পাশে। দেখো 2 নম্বরটা রয়েছে আই গো, আই গো টু স্কুল বাই বাস। এটাও কিন্তু সেন্টেন্স, কারণ কি? দেখো এটা সেন্টেন্স এই জন্য যে এটাও কিন্তু এখানে যখন এটাকে সাজিয়েছিলাম, দেখো এইভাবে সাজিয়েছিলাম টু স্কুল বাই বাস আই, এটাকে তখন সেন্টেন্স হচ্ছিল না। কেন হচ্ছিল না? এটা কমপ্লিট সেন্টেন্স দিচ্ছিল না। তাহলে দেখো এখানে দিচ্ছি কমপ্লিট সেন্টেন্স, সেই জন্য এখানে দেখো আই সাবজেক্ট আর গো টু স্কুল এটা প্রেডিকেট পার্ট। আমি বলেছি এটা দেখানোর লেখার উদ্দেশ্যটাই হচ্ছে যে এখানে ভার্ব টু বি রেখেছি, এই যে ইজ, এই ইজটা না হলে কি হতো না? এটা কিন্তু সেন্টেন্স হতো না। এখানে দেখো এই যে প্রেডিকেট পার্টের মধ্যে একটা ভার্ব রয়েছে, এটা সাবজেক্ট এটা প্রেডিকেট পার্ট, এই প্রেডিকেট পার্টের মধ্যে একটা এই ভার্ব, এটাও কিন্তু সেই এই প্রেডিকেট পার্টের মধ্যে একটা ভার্ব। এই ভার্ব ছাড়া কিন্তু আমরা কোনো সেন্টেন্স গঠন করতে পারবো না। দেখো এই এই সেন্টেন্স গঠন করতে গেলে এই ভার্বটা কিন্তু লাগবে, ভার্ব ছাড়া উইদাউট ভার্ব উই ক্যান নট মেক এনি সেন্টেন্স। তাহলে দেখো আমরা এই ভার্বের সংখ্যাটা মাত্রাটা কিন্তু একের বেশি, দুটো তিনটেও হতে পারে, কোনো কোনোটায় চারটেও হতে পারে, সেটাও আমরা জানবো পরের ভিডিওতে। কিন্তু তার আগে জানবো যে ভার্ব চারটে, ভার্ব তিনটে, ভার্ব দুটো, এটা আবার কি? হ্যাঁ আমরাও জানবো, এর পরের ভিডিওতে জানবো। আমরা 8 থেকে যখনই ক্লাসটাকে বাড়িয়ে দেবো তখনই কিন্তু আমরা জানবো যে এই একটা ভার্ব দিয়ে কিন্তু সেন্টেন্স হয়, কিন্তু একাধিক ভার্বও কিন্তু বোঝানো মানে বসানো যায়। আমরা আগে দেখেছিলাম যে ওয়ার্ডের ক্ষেত্রে দেখেছিলাম যে না একটা ভাওয়েল না হলে কিন্তু হচ্ছে না, কিন্তু আমরা পরে দেখেছি 5টাও বসানো যায়, সেরকম একটা উদাহরণ দিয়েছিলাম এডুকেশনের মধ্যে দিয়ে। তা দেখো এখানে কিন্তু আমরা আজকে একটা করে দেখি ভার্ব টু বি আর আদার ভার্বস, এটা গো কিন্তু আদার ভার্বস, অর্থাৎ যাওয়া কোনো কিছু, ডুইং ভার্ব আর অ্যাকশন ভার্ব। তাহলে গো মানে হচ্ছে কোনো কিছু করা বা হওয়া। তো এই গেল আমাদের সেন্টেন্সের মধ্যে কি থাকে, কি না হলে সেন্টেন্স গঠন করা যায় না। তাহলে একটা সেন্টেন্স গঠন করতে গেলে কি লাগে আমরা বুঝে গেছি। দেখো আমাদের বাড়িতে সবাই কেউ মাছের ঝোল রান্না করে, ধর মাছ, আলু, পটল, ঝিঙে সব দিয়েছি, কিন্তু তার মধ্যে মাছ দিনি, তাহলে কি ঝোল হবে? মাছের ঝোল? সে মাছের ঝোল হবে না, কিন্তু ঝোল হবে। বাট যখনই মাছটাকে অ্যাড করবো তখনই কিন্তু সেটা মাছের ঝোল হয়ে যাবে। তাই আমি বলবো যে এরকম মজাদার কথা বলার মানেটা হচ্ছে তোমাদেরকে মনে রাখা, অর্থাৎ মনে দাগ কেটে দেওয়া। এই মনে যদি দাগ কেটে দিতে পারি, এটা কিন্তু আর কোনোদিনই ভুল হবে না যে আমি একটা ইউটিউব চ্যানেলে এইরকম একটা ভিডিও থেকে শিখেছিলাম যে মাছের ঝোলের মধ্যে ভার্ব, এটা কি ব্যাপার? হ্যাঁ মাছের ঝোলের মধ্যে যদি আমরা এটাকে ভার্ব ধরি তাহলে কিন্তু সেটা বোঝা যাবে। তাই আমি বলবো সেই মাছের ঝোলের মধ্যে মাছ না দিলে সেন্টেন্স হবে না, তাহলে এটা ফ্রেজ হয়ে যাবে। কিন্তু এই এখন দেখছি যারা সেন্টেন্সের মধ্যে অনেকগুলি ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডগুলো যখনই কিন্তু অনেকগুলি ওয়ার্ড থাকে, এই অনেকগুলো ওয়ার্ড যখন এক জায়গায় হয় তখন কিন্তু সেটা সেন্টেন্স হয়ে যায়। আর তার মধ্যে একটা থাকে এই ভার্ব, অর্থাৎ এই ভার্বটা আবার কি? এই ভার্বটা হচ্ছে ক্রিয়া বা কাজ বা কোনো কিছু করা বা হওয়া। তাহলে এখানেও কিন্তু একটা প্রশ্ন আসে যে এই ভার্বটা কি? হোয়াট ইজ ভার্ব? হোয়াট ডিফাইন্ড ভার্ব?
ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড অর অ্যাকশন ওয়ার্ড। তাহলে আমরা বুঝে গেছি ভার্বটাও কি। এই ভার্ব না হলে কিন্তু আমরা কোনো সেন্টেন্স গঠনই করতে পারবো না। তাই আমি বলবো যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা করে ভার্ব তো লাগবে। আমরা সেন্টেন্সের পার্ট অনুযায়ী কিন্তু এর মধ্যে দুটো তিনটে ভার্ব চলে আসবে। এটা কিন্তু আজকে বলবো না। আজকে এটা যদি বলি যে তিনটে ভার্ব, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, কারণ আমরা ঠিকঠাক বুঝতে পারবো না যে সেন্টেন্স গঠন করতে গেলে একটা ভার্ব লাগে। এটাই প্রথম সবচেয়ে বড় পরিচয়। তাহলে আমরা বলেছি যে এখানে সেন্টেন্স বলছি, টপিক বলেছে যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা গঠন করতে কি লাগে। এবার আমরা বুঝে গেছি যে সেন্টেন্স তো গঠন করলাম, কিন্তু দেখো এই দুটো উদাহরণের মধ্যে দিয়ে দেখো আরো কিছু ভুলভ্রান্তি আমরা সবাই করে যাই। অর্থাৎ আমরা যারা দুর্বল স্টুডেন্ট, আমি ধরে নিলাম আমি দুর্বল স্টুডেন্ট, তাই আমি এই মিস্টেক গুলো করছি। তোমরা দেখো, তুমি দেখো, অর্থাৎ তোমরা দেখো যে এখানে কি কি এই মিস্টেক হচ্ছে, অর্থাৎ এই লেখার মধ্যে কি কি মিস্টেক গুলো আছে তোমরাই কিন্তু বিচার করে দিতে পারবে যে হ্যাঁ এই মিস্টেক গুলো তো আমরাও করি। উনি বোর্ডে লিখছেন বলে উনি যে, বা আমি বোর্ডে লিখছি বলে আমি ভুল করছি এটা নয়, কিন্তু এটা তোমরাও ভুল করতে পারো, তুমিও ভুল করতে পারো, তুমিও ভুল করতে পারো। দেখো কিরকম, এটা যদি এরকম হয়, যেটাকেই যদি আমি এখানে নিয়ে আসি যে এই যে রোজ ইজ রেড, হ্যাঁ দেখো এটা বলেছি যে রোজ, ROS, রোজ ইজ RED, রেড। দেখো এখানে কিছু মিস্টেক করে গেছি, তোমাদের মনে হচ্ছে? দেখো দেখো কি কি মিস্টেক করে গেছি। হ্যাঁ তুমিও বলতে পারবে, তা বলো বলো। হ্যাঁ দেখো এই যে দেখো এই যে রোজ লিখেছি না, এই রোজ লেখার মধ্যে একটা মিস্টেক আছে, এখানে একটা মিস্টেক আছে এই জায়গায়। আর দেখো এখানে একটা মিস্টেক আছে এই জায়গায়। দেখো এই জায়গাটা মিস্টেক আছে, ঠিক এইখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আর এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্ন দুটোকে উঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সের ফিচার্স গুলো বোঝা হয়ে যাবে। তারপর দেখো, তাহলে আমরা এটা ভেবে লিখতে পারি যে রোজ, ROS, রোজ ইজ RED, রেড। এটা যখনই লিখলাম এখানে এইডসে দিলাম একটা ফুল স্টপ আর এখানে শুরুতে দিলাম ক্যাপিটাল লেটার। ইন জেনারেল এভরি সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার, এন্ডস উইথ এ ফুল স্টপ, কোশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন মার্ক। এছাড়া কিন্তু সেন্টেন্স হবেই না। অর্থাৎ সেন্টেন্স লিখতে গেলে এই তিনটে লাগবে। কোন তিনটে? না শুরু হবে বড় হাতের দিয়ে, শেষ হবে কি? শেষ হবে হচ্ছে ফুল স্টপ দিয়ে, কোশ্চেন মার্ক দিয়ে, আর না হলে এক্সক্লেমেশন মার্ক দিয়ে শেষ হবে। তাহলে দেখো এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছি যে এখানে শুরু করেছি বড় হাতের দিয়ে আর শেষ করেছি ফুল স্টপ দিয়ে। দেখো এইটাও যদি লিখি, এটাও দেখো তাই হবে। যদি এরকম লিখি যে আই গো টু স্কুল, স্কুল বাই বাস, এখানে দেখো এখানে কিছু মিস্টেক করে যাব, এখানেও একটা মিস্টেক করে যাব। দেখো এখানেও একটা মিস্টেক করব। হ্যাঁ দেখো এই মিস্টেকটা কি? আই গো টু স্কুল, স্কুল বাই বাস। দেখো এই যে দেখো শুরুতে দিয়েছি বড় হাতের, এখানে মিস্টেক, আমার এখানে ছিল মিস্টেক, এখানে এই মিস্টেকটা এখানে আর নেই। আর গো টু স্কুল বাই বাস, এখানে কিন্তু একটা মিস্টেক ছিল, এটা কিন্তু নেই। দেখো এখানে মিস্টেক ছিল, এখানে মিস্টেক ছিল, কিন্তু এই মিস্টেকটা এখানে নেই, এখানে জিজ্ঞাসা চিহ্ন এখানে পড়ে গেছে। তাহলে দেখো এই দুটো মিস্টেক করেছি। কিন্তু দেখো আমরা যে এটা জানলাম যে এটা তো শুধু জানলাম ফুল স্টপ ওয়ার্ক এন্ডস বিগিন উইথ ক্যাপিটাল লেটার, কিন্তু আমরা দেখবো যদি দেখো আমি যদি এরকম লিখি, আর একটা উদাহরণ দিয়ে যদি এরকম লিখি যে উই লিভ, লিভ ইন ইন্ডিয়া। দেখো INDIA, ইন্ডিয়া। দেখো এইখানে কিন্তু সেই মিস্টেকটা যদি আমি এইরকম লিখি, এটাকে যদি এই উই লিখি লিভ, লিভ ইন INDIA, ইন্ডিয়া, এখানে দেখো তিনটে মিস্টেক আছে। দেখো এখানে শুরুতে একটা মিস্টেক, এখানে একটা মিস্টেক, আর এখানে একটা মিস্টেক। এই তিনটে মিস্টেক কিন্তু আমার এই সেন্টেন্সটার মধ্যে নেই। দেখো এটা যখন লিখেছি এটাও সেন্টেন্স, এটাও সেন্টেন্স, কিন্তু দেখো সেন্টেন্স লিখেছি নাম্বার পাচ্ছি না। বাড়িতে বললো, টিচার বললো যে কেরি তুই তো লিখে এসছিস, নাম্বারটা পাসনি কেন? এই নাম্বারটা পাইনি তার কারণটা হচ্ছে এইগুলো। এই ফিচার্স গুলো কিন্তু আমরা মেনেই চলি না। তাই এই ফিচার্স গুলোকে মেনে চলতে গেলে দেখো আমি লিখেছি উই ক্যাপিটাল লেটার, আর দেখো এখানে ইন্ডিয়ার আই বড় হাতের, আর এখানে ফুল স্টপ দিয়েছি। তাহলে এখানে কিন্তু আমার আর মিস্টেক নেই, এটাই মিস্টেক নেই, কিন্তু এটাই মিস্টেক আছে। তিন জায়গায় মিস্টেক রয়েছে। তাহলে এই মিস্টেকগুলো যদি আমি এই একটা সেন্টেন্সে তিনটে মিস্টেক করি, যদি দুটো নাম্বার থাকে তাহলে আমরা একটা নাম্বার কেটেই নেবে, বা দেড়খানা নাম্বার কেটে নেবে। যদি দেড়খানা নাম্বার কেটে নিলে আমি হাফ পেলাম। এখানে এখানে যদি দুই থাকে দেখেন গেলাম আমি হাফ পেলাম। তাহলে দুইয়ের জায়গায় এখানে দুইয়ের না পেয়ে হাফ পেয়ে গেলাম। তাহলে কতটা নাম্বার কেটে চলে গেল। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে এইগুলো কিন্তু আমাদের মেনটেন করতে হবে। এর পাশাপাশি দেখো আর একটা যদি মনে হতে পারে যে এখানে হাউ, HOW, হাউ আর ইউ, এই যে হাউ আর ইউ, দেখো সেন্টেন্স বড় হতে শুরু হয়েছে, এন্ডস হয়েছে কোশ্চেন মার্ক দিয়ে। হ্যাঁ তারপরে দেখো এই যে এটা আরেকটা 4 নম্বর, দেখো 4 নম্বর উদাহরণ দিয়ে দেখো। 4 নম্বর যদি দেখে হুররে, হুররে উই অন দ্য ম্যাচ। দেখো এখানে কিন্তু দেখো এই যে আমরা বলেছি যে
এন্ডস এন্ডস কোথায় হবে? এন্ডস হবে কোশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন মার্ক দিয়ে শেষ হবে। তাহলে এক্সক্লেমেশন মেবি ইউজ বিগিনিং অ্যান্ড এন্ডস, যে কোনো জায়গায় আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। তো হুররে, তাহলে হুররে দেখো এটা এক্সক্লেমেশন সাইন দিয়েছি, আর এখানে দেখো কোশ্চেন মার্ক দিয়েছি। অর্থাৎ বলেছি যে এভরি সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার, এন্ডস উইথ এ ফুল স্টপ, কোশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন মার্ক। আরেকটা জিনিস জেনেছি, ইন সেন্টেন্স এভরি প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার। এখানে কিন্তু ফলো করে দেখো, দেখো এই জায়গাটা কিন্তু আই কিন্তু ক্যাপিটাল লেটার। যদি এই ইন্ডিয়া, উই লিভ ইন ইন্ডিয়া, ইন্ডিয়া যদি আই ছোট হাতে দিতাম তাহলে কিন্তু আমাদের ঘ্যাচ করে কেটে দিত, দিয়ে আমাদের নাম্বারটা কেটে দিত। আমরা বাড়িতে গিয়ে বলতাম যে আমরা তো লিখেছি নম্বর দেয়নি, দিদিমণি বা মাস্টারমশাই আমাদের উপরে শয়তানি করেছে, বা দিদিমণি মাস্টারমশাই এটা ভালো দেখেনি বলে আমার নাম্বারটা দেয়নি। যখনই নাকি দিদিমণি বা মাস্টারমশাইয়ের কাছে গেলে যে স্যার বা ম্যাম, ম্যাম এটা দেখুন এটা কেটে দিলেন কেন, ম্যাম বা স্যার একদম সরাসরি ইন্ডিকেট করে দেবে, আরে এই দেখো না এখানে তুমি আইটা বড় হাতে দেওয়ার কথা ছিল, তুমি দিয়েছো ছোট হাতে। তুমি দেখো এখানে একটা দেওয়ার কথা ছিল বড় হাতের, ক্যাপিটাল লেটার দিল শুরু করার কথা, তুমি করেছো ছোট হাতে, তুমি পাওনি নাম্বার। এখানে তুমি ফুল স্টপই দাওনি, তুমি তো লিখে গেছো, জাস্ট তুমি লিখেছো। অর্থাৎ আমাদের এই লেখার মধ্যে কিন্তু একটা প্রবলেম লুকিয়েই থাকে, সেই প্রবলেমটাকে খুঁচিয়ে বের করার দায়িত্ব আমাদের, আর এবং খুঁচিয়ে বের করার পর সেটাকে সলভ করার দায়িত্ব তোমাদের। অর্থাৎ আমি তোমাদের খাবারটা তৈরি করে দিতে পারে সামনে, কিন্তু খাবে কারা? তোমরা, আর তোমরা খেয়ে তোমরাই হজম করবে। একবার যদি খাবারটাকে হজম করা যায় তাহলে কিন্তু আর কি হয়, আর সেই খাবার নিয়ে কোনো সমস্যা হয় না, অর্থাৎ বদ হজম হয় না। তাই আমি বলবো একটা ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু সেই বদ হজম যাতে না হয়, একটা ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু সেন্টেন্স প্যাটার্নটা শিখে নিতে হবে, আর শিখে গেলেই কিন্তু লাইফে আর কোনোদিন সেটা ভুল হবে না। এই ভুলভ্রান্তি দূর করার জন্যই কিন্তু আমাদের থার্ড সামেটিভের আগে যারা 8-এ পড়ো, যারা 7-এ পড়ো, তারা কিন্তু গুরুত্ব সহকারে এই ভিডিওটা দেখবে এবং বুঝে নেবে। আমাদের এখানে উদাহরণগুলো কিন্তু খুব সিম্পল হতে পারে, যারা উচ্চ ক্লাসে পড়ো তারা হয়তো দেখছো, কিন্তু তারা দেখে ভাবছে এ তো সিম্পল সেন্টেন্স, সিম্পল ব্যাপার, এতে কিন্তু সকলের ক্ষেত্রে একটু ভেবে দেখবে যে এটা সকলের ক্ষেত্রে সিম্পল ব্যাপার নয়, এটা কিন্তু তাদের কাছে একটা বড় কঠিন বেড়া। অর্থাৎ সেই বেড়াটা টপকে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের থাকে, যে টপকে যাবে কি করে সেই পথটা কিন্তু আমরাই দেখাবো। তাই আমি বলবো এই ভিডিওটি দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তাহলে কি হবে, বন্ধুরা কিন্তু উপকৃত হবে, আর এইরকম ধরনের ভিডিও তারা দেখার জন্য উৎসাহী হবে, আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হব, আর এইরকম মজাদার উদাহরণের মধ্যে দিয়ে তোমাদেরকে শেখাবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে এর পরের ভিডিও নিয়ে। গুড বাই ফ্রেন্ডস।